আমরা 34তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথের সলিউশন দেখব। এক নম্বর অঙ্ক, কোন সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? 0.1 পৌনঃপুনিক, এটা সমান আমরা লিখতে পারি যে 1/9। আর কোন সংখ্যা, এটাকে আমরা সংখ্যাটিকে x ধরে নিলাম এবং 0.1 কে আমরা 1/10 লিখতে পারি। আর দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 1। তাহলে প্রশ্ন অনুসারে এই দুটির মধ্যে পার্থক্য সমান আমরা 1 লিখলাম। 9 এবং 10 এই দুটো আমরা লসাগু করে 90 পেলাম। দুটোর মধ্যে ক্যালকুলেশন করলাম, তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। যে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? এখানে বলা আছে যে দৈর্ঘ্য 4 মিটার কমলে ও প্রস্থ 4 মিটার বাড়লে এদের গুণফল অর্থাৎ ক্ষেত্রফল একই থাকবে। সুতরাং দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য হবে 4, এবং এই দুটির মধ্যে গুণফল দেওয়া আছে যে হচ্ছে 192 বর্গমিটার। তাহলে 192 সমান আমরা লিখতে পারি যে 16 × 12। তাহলে 16 এবং 12 এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার আর প্রস্থ 12 মিটার। পরিসীমা সমান আমরা জানি যে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থের মান এখানে বসাই দিলাম এবং এখান থেকে আমরা পরিসীমা পেলাম। তো পরিসীমা আমরা পেয়েছি, তাহলে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করে নেব। বর্গের এক বাহু, এখানে বলা আছে যে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পরিসীমা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা যদি এখন বর্গের একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো। যেহেতু এই আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষ, তাহলে আমরা এখানে পরিসীমা সমান হচ্ছে যে বর্গের 4 বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা 1 বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। বর্গের 1 বাহুর দৈর্ঘ্য সমান আমরা, তাহলে পরিসীমা যা বের হয়েছে এটাকে যদি 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে বর্গের 1 বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, এখানে বাহুকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে আমরা বর্গাকার কক্ষের ক্ষেত্রফল পেয়ে যাব। 169 ইজ ইকুয়াল টু, এটাকে 169 কে আমরা 13 স্কয়ার লিখতে পারি। এখানে রুট আর স্কয়ার যদি কাটাকাটি হয়, তাহলে 13 থাকবে। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, এদের যোগফলের 5 গুণ। সংখ্যা তিনটির গড় কত? এই অঙ্ক উত্তর থেকে ব্যাক সলভ করবো আমরা। তিনটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় মান মানে হচ্ছে যে এটার মাঝখানের সংখ্যা হবে। আমরা ব্যাক সলভ করবো এই অঙ্কের। আমরা যদি এটাকে ছোট থেকে বড় আকারের সংখ্যাগুলোকে সাজাই, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 3, 4, 5, 6। ছোট থেকে বড় আকারে সাজালে আমরা সংখ্যাগুলোকে এইভাবে লিখতে পারি। অপশনগুলোর মাঝখান আমরা 4কে মাঝখানে ধরে আমরা এখানে আমরা ব্যাক সলভ করব। আমরা 4কে যদি মাঝখানে ধরি, তাহলে আমাদের সংখ্যা তিনটি হচ্ছে হবে 3, 4 and 5। এখন আমরা এই তিনটি সংখ্যা যদি যোগ করি,
sum of 3 number 3, 4 and 5, so 12, and product 3 into 4 into 5, সমান কত আসতেছে 3 4 12 5 12 60। এবং এখানে বলা ছিল তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ হবে। তাহলে তিনটি সংখ্যার যোগফল আসছে 12 আর গুণফল আসছে 60। এই 60 হচ্ছে, তাহলে তাদের যোগফল আসছে 12, এর 5 গুণ হচ্ছে তাদের গুণফল। তাহলে সংখ্যা তিনটির গড় কত? তাহলে সংখ্যা তিনটির গড় আমরা এখান থেকে বুঝতে পারছি। সংখ্যা তিনটির যে 3, 4 এবং 5, এই তিনটি সংখ্যাকে যদি আমরা গড় করি তাহলে হচ্ছে যে এটা 4 আসবে। পরের অঙ্কে যাই। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো। তাহলে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা যদি x হয়, তাহলে বলছে যতজন ছাত্রছাত্রী তার চেয়েও আর 25 পয়সা করে বেশি চাঁদা দিয়েছে। তাহলে x জন হচ্ছে ছাত্রছাত্রী, x + 25 এত করে তারা চাঁদা দিয়েছে। টোটাল চাঁদা দিয়েছে 75 টাকা। 75 টাকাকে আমরা এখানে দেখালাম হচ্ছে যে পয়সাতে কনভার্ট করে 1 টাকা সমান 100 পয়সা। এখন এখানে 7500 টাকা আছে, এই 75 × 100 এভাবে লিখলাম। তারপর হচ্ছে 100কে ভেঙে 75 × 75 + 25। এটা লেখার কারণ হলো যে আমরা এখানে দেখালাম এখানে কি যে ছাত্রছাত্রীর সংখ্যা কত এটা আমাদের বের করতে হবে। যে ছাত্রছাত্রী যতজন আছে ততজনের চেয়ে আরও 25 পয়সা করে তারা বেশি চাঁদা দিয়েছে। তাহলে ছাত্রছাত্রী এখানে আমরা এভাবে যদি হিসাব করি যে ছাত্রছাত্রী যে 75 আর হচ্ছে যে এই তারা এর চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দিয়েছে, তাহলে হচ্ছে যে 75 + 25 হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা এখানে কত? x এর ভ্যালু হচ্ছে 75। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা পেয়ে গেলাম। মামুন 240 টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল? একটি কলম বেশি পেলে প্রতিটির দাম 1 টাকা কমতো। তাহলে কলম সংখ্যা আর প্রতিটির দামের পার্থক্য হচ্ছে 1। আবার আমরা 240কে যদি একটু ভেঙে লিখি তা আমরা 15 × 16 এভাবে লিখতে পারি। তাহলে কলম সংখ্যা কয়টা হচ্ছে? কলম সংখ্যা হচ্ছে 15টি। 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। তাহলে আজ 23 তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? আজ 23 তারিখ বলে 17 দিন আগে, তাহলে আমরা 23 থেকে 17 বাদ দিয়ে দিই, হচ্ছে যে 6। আর বলছে যে আগামীকাল কত হবে? আগামীকাল 6 সাথে 1 যোগ করে দিই, তাহলে হচ্ছে 7 তারিখ হবে তার জন্মদিন। এখানে যার পরের সংখ্যাটি কত হবে? যে আমরা 0.03কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 0.12, আর 0.48কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাবো হচ্ছে 1.92। এবং আমরা পরের সংখ্যাটি এখানে পেয়ে যাব। একটা সূচকের একটি অঙ্ক। প্রথমে দেওয়া আছে যে 5n + 2 + 35 × 5n - 1 by 4 × 5n। 5n + 2 এটাকে আমরা ভেঙে লিখলাম যে 5n × 5²। 35কে ভেঙে লিখলাম যে 5 × 7, আর 5n - 1 এটাকে আমরা ভেঙে লিখলাম যে 5n by 5, আর নিচে যা আছে তাই থাকলো। 5² এটাকে 25 লিখলাম, 5 উপরে কাটা, তাহলে 7 × 5n। এখান থেকে আমরা 5n কমন নিলাম, 25 আর 7 আমরা অ্যাড করে দিব 32, আর 5n এখানে
কাটা যাবে, তাহলে আমরা এখানে এটার উত্তর পেয়ে যাব। এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এ এর ভ্যালু দেওয়া আছে 1 2 3 আর বি একটা ফাঁকা সেট দেওয়া আছে, তাহলে এ ইউনিয়ন বি এটার মান কত হবে? এখানে এ ইউনিয়ন বি তে এ এর ভ্যালু দেওয়া আছে 1 2 3 আর বি এর ভ্যালু ফাঁকা সেট, ফাঁকা মানে সেট। এটা এরকম বলা যায় যে একটা বয়েজ স্কুলে গার্লস স্টুডেন্টের সংখ্যা কত নেই, তাহলে এ ইউনিয়ন বি। ইউনিয়ন হচ্ছে যখন দুইটা সেটের মধ্যে ইউনিয়ন করা হয় তখন হচ্ছে যে সবগুলো সংখ্যায় আসবে, বি এর তো কোনো সংখ্যাই নেই, তাহলে আমরা কি আনবো? তো এর যে উপাদান ছিল এলিমেন্ট ছিল 1 2 3, এটা হচ্ছে এটার উত্তর। x plus y equal to x square plus y square equal 4 হলে তাহলে x cube plus y cube এর মান কত? তাহলে x plus দেওয়া আছে এখানে যে x plus y সমান হচ্ছে 2, আমরা এটাকে বর্গ করে দিলাম উভয় পক্ষে, তারপরে a plus b whole square এর সূত্র লিখলাম, এখান থেকে আমরা x y এর ভ্যালু পেলাম। এখন আমাদের বের করতে হবে যে x cube plus y cube এর মান কত। তো x cube plus y cube এর সিদ্ধান্তটা আমরা এখানে লিখে নিলাম যে a plus b whole cube minus 3ab into a plus b। আমরা a plus b এর মান জানি এখানে যে ab বা xy এটার ভ্যালু আমরা এখানে জানি, তাহলে মান বসিয়ে দিলাম, এখান থেকে x cube plus y cube এর ভ্যালু আমরা পেলাম। যে বিষমবাহু ত্রিভুজ ABC এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে AD মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল x বর্গ মিটার, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? তো এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ABD এটা সমান, যদি আর আমরা এটা জানি যে একটা মধ্যমা একটা ত্রিভুজ ক্ষেত্রকে সমান দুভাগে বিভক্ত করে, তাহলে ABD সমান যদি x হয় তাহলে এখানে পাশে যেটা আছে ACD এটা সমান x হবে, তাহলে হচ্ছে যে এখানে x plus x হচ্ছে 2x, তাহলে ABC এর ক্ষেত্রফল কত হবে? 2x বর্গ মিটার হবে। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 সেন্টিমিটার এটা দেওয়া আছে এখানে, যে বৃত্তটির বৃহত্তম জায়ের দৈর্ঘ্য কত? তো বৃহত্তম যা আমরা জানি যে এটা হচ্ছে ব্যাস, বৃত্তের বৃহত্তম যা হচ্ছে ব্যাস বা হচ্ছে যে 2r। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃত্তের পরিধি আমরা সূত্র হচ্ছে যে 2 পাই, এটা আমরা জানি। তাহলে এখানে আবার পরিধির মান দেওয়া আছে, তাহলে 2 পাই সমান আমরা 132 এটা লিখলাম, তাহলে এখান থেকে পায়ের সমান হচ্ছে যে 66 বা 66। আবার আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পায়ের স্কয়ার, তো পায়ের স্কয়ার ভ্যালু এখানে দেওয়া আছে, এটা লিখলাম। তো দুই এখানে উপরেরটাকে 1 নং সমীকরণ, নিচেরটাকে 2 নং সমীকরণ দিলাম। 2 নং সমীকরণকে আমরা যদি 1 নং সমীকরণ দ্বারা ডিভাইড করি তাহলে এখান থেকে r এর ভ্যালু পেয়ে যাব। আমাদের বের করতে হবে যে বৃত্তটির বৃহত্তম জায়ের দৈর্ঘ্য মানে এর ব্যাস বের করতে হবে, মানে 2r। তো এখানে 2 into r, তাহলে r এর ভ্যালু বসে দিলাম 42। একটি পঞ্চভুজের সমষ্টি কত? যে আমরা জানি যে n ভুজের সমষ্টি বের করার সূত্র হচ্ছে n-2 into 180 ডিগ্রি। তাহলে একটি পঞ্চভুজ, তাহলে বাহু হচ্ছে মানে 5টা, তাহলে হচ্ছে যে n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5-2 into 180 ডিগ্রি। 5 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 3। এখন 180 কে আমরা আবার লিখতে পারি যে 2 into 90, তাহলে মানে 3 দুগুণে 6, 6 into 90 ডিগ্রি, এগুলো হচ্ছে যে 6 সমকোণ। ঘড়িতে এখন 8টা বাজে, তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত হবে? এটা বের করার একটা শর্টকাট ফর্মুলা আছে যে 11m - 60h/2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা বাজে মানে ঘন্টা, হ্যাঁ, যে 8টা বাজে, কিন্তু কোনো মিনিট নেই, মিনিট 00। তাহলে মিনিটের জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম, আর আওয়ারের জায়গায় আমরা যে 8টা বাজে 8 এটা মানে 8 আমরা এটা বসালাম। তাহলে এখান থেকে যে 240 ডিগ্রি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা মাইনাস নেগেটিভ ভ্যালু এসেছে। যেহেতু নেগেটিভ ভ্যালু এসেছে তাই এর মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা 360 থেকে যে 240 এটা বাদ দিয়ে দিব, তাহলে যা আসবে তাই এটার মধ্যকার কোণ হবে। এই টিউটোরিয়াল এ পর্যন্তই।